পড়ছিলাম মেজর শিকদার, কলমে ঈশিতা ঈশা। পর্ব সংখ্যা ৫। ভর দুপুরবেলা টেবিলে এক এক করে খাবারগুলো সাজিয়ে রাখছে টিনা। তাকে সাহায্য করছে তানিয়া। নাবিলাকে ডাকা হয়েছিল, আসছি বলে আর খবর নেই। কাগজের সময় সে গায়েব হয়ে যায়, আবার কাজ শেষ হলেই হাজির হয়। তৈয়বুদ্দিন নিজের ছোট ভাই সৈয়দুদ্দিন এবং তার পরিবারকে দুপুরে খেতে দাওয়াত দিয়েছিল। তারা এ বাড়ির ৫ তলার এক ফ্ল্যাটে থাকে। সকাল থেকে তারও স্ত্রী ইন্দিরা রান্নাঘরে সাহায্য করছে। রান্না শেষ হওয়ার কিছুক্ষণ বাদে সৈয়দুদ্দিন তার ২ ছেলেকে নিয়ে হাজির হন। নতুন জামাইয়ের জন্য হরেক রকম রান্না বান্না করেছেন শবনম বেগম। তাকে অবশ্য নির্দেশনা দিয়েছে তার মা। বিয়ের পরপরই শাশুড়িকে হারান তিনি। শ্বশুর মশাই গত হয়েছেন বেশ কয়েক বছর হলো। তাই তো এখন বাসায় ছোট্ট থেকে বড় আয়োজনে নিজের মাকে ডেকে আনেন। রৌনক এসে চেয়ার টেনে বসে। পাশে রিশান বসে খাচ্ছে। তৈয়বুদ্দিন মাছের কাঁটা বেশি প্লেটে দিচ্ছে। রিশান নিজ হাত তুলে খাচ্ছে। রৌনক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাসায় থাকলে সবসময় মাহি না হয় মা রিশানকে এভাবে মাছ বেছে দেয়। সৈয়দুদ্দিন এবং তার ছেলেরা বিপরীতে বসে। রৌনক ত্রিনাকে জিজ্ঞেস করে, নানু খাবে না? ওনাকে ডেকে দাও, একসাথে খাই। শাশুড়ি আম্মুকেও বসতে বলো। ত্রিনা জবাব দেওয়ার পূর্বেই শবনম বেগম জবাব দেন, না বাবা, তোমরা আগে খাও, এরপর আমরা মাঝিরা একসাথে খাবো। ওরা বসুক তাহলে। নাবিলা আর তানিয়ার দিকে ইশারা করে বলে। নাবিলার সাথে সাথে বলে, না দুলা ভাই, আপনি আগে খান, আমরা বোনরা একসাথে রিল্যাক্সে খাবো। রৌনক আর কিছু বলে না। টিনা প্লেট উল্টে তাকে গরম গরম সাদা পোলাও দিতে নিলে সে বলে, আগে শ্বশুরকে দাও। তৈয়বুদ্দিন বলেন, তোমাকে দেখ না, সমস্যা নেই তো। আগে গুরুজন, আপনাকে এবং চাচাকে দিয়ে তারপর আমাকে দেখ। পোলাওয়ের বাটি নিয়ে বাবার পাশে এসে দাঁড়ায় টিনা। চামচ দিয়ে পোলাও তুলে বাপ চাচার প্লেটে দেয়। এরপর রৌনকের পাশে ২ চামচ পোলাও দেয়। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মনে হয় ওরা চলে এসেছে। খুলে দে। টিনার কথা মতো তানিয়া যায় দরজা খুলতে। শবনম বেগম ইলিশ মাছ ভাজা মির্জামাইয়ের প্লেটে তুলে দেন। টিনা তার সামনে ছোট ছোট বাটিতে করে তরকারি বেড়ে রাখে। বিষয়টা রৌনকের নজর এড়ায় না। বাসাতে খেতে বসতে তাকে এভাবে দেওয়া হয়, নইলে সে চেয়ে খায় না। যতটুকু দেওয়া হয় ততটুকু খেয়ে উঠে যায়। তাই তার মা বুদ্ধি করে এভাবে তার খাবার আলাদা করে দেয়। এতে রৌনক নিজের মতো করে খেতে পারে। টিনা এসব কি করে জানলো? রৌনক নিজেই বুঝে উঠতে পারে না। কিঞ্চিত অবাক সে। বিগ ব্রো, আমাদের রেখেই খাচ্ছ? এই জন্য লোকে বলে বিয়ের পর সবাই বদলে যায়। রাহির গলা পেয়ে ফিরে তাকায় সে। সাথে মাহিকেও দেখা যায়। তাদের দেখে রিশান বলে, মাহি, রাহি, এখানে কি চাস? মাহি তার গাল টেনে বলে, তো তুমি আর তোমার ড্যাডি আমাদের ফেলে খাবা? তা হচ্ছে না। চেয়ার টেনে মাহি ধপ করে বসে পড়ে। বাহির থেকে এসেছিস, হাত মুখ তো ধুবি নাকি? রৌনকের কথার পিঠে রাহি জবাব দেয়, আমাদের হাতে গ্লাভ ছিল, এই দেখো খুলে ফেললাম, হাত একদম পরিষ্কার। রাহি নিজের হাত উল্টে পাল্টে দেখায়। রৌনক কিছু না বলে শুধু সরু নজরে তাকায়। রাহি কিছু না বলে চুপচাপ হাত ধুতে চলে যায়। মাহি বলে সে পরে ওদের সাথে খাবে। টিনা কল করে ওদের আসতে বলেছে। শবনম বেগম ওদের না দেখে রাগ করেছিলেন, তাই তো টিনা কল পেয়ে ওরা ছুটে এসেছে। হাত ধুয়ে এসে রাহি খেতে বসে। সে তো সব কিছুর বড় টুকরো খুঁজে বলছে পাতে দিতে। রৌনক খাওয়ার মাঝে ভাইয়ের অবস্থা দেখছে। মনে হচ্ছে রাহি এবারের নতুন জামাই। এবারের কেউ ওদের আচরণে বিরক্ত হচ্ছে না, তবে তার লজ্জা লাগছে। তৃণ, আরে হানি দাও। হঠাৎ রিশানের কথায় সকলে বিস্ময়কর দৃষ্টিতে তাকায়। মাহি জিভে কামড় দিয়ে বলে, রিশান শোনা, এসব বলে না, শুদ্ধ ভাষায় কথা বলো। রিশান বলে, ওই মুই তো হানি চাইছি, এইরম করতাছিস কেন মাহি? ত্রিনা পানির গ্লাস দিয়ে বলে, বাবা, এটাকে হানি বলে না তো, পানি বলে। তুমি না লক্ষ্মী ছেলে, আমার কথা শুনবে না? রিশান মাথা নাড়িয়ে পানি পান করে। ত্রিনার নানি শবনমকে ধরে বলে, হাই খোদা, শেষমেশ নোয়া খাইল্লা গো বাড়ি মাইয়া বিয়া দিলি। শবনম বেগম মায়ের হাত চেপে বলে, আম্মা আপনি চুপ থাকেন, রুমে গিয়া বন যান। ত্রিনার নানি রুমে চলে যায়। শবনম বেগম এগিয়ে এসে মেয়ের জামাইয়ের কিছু লাগবে কিনা সেদিকটা দেখেন। খাওয়া শেষ হলে রৌনককে বলা হয় ত্রিনার রুমে গিয়ে বিশ্রাম নিতে। সে রিশানের খোঁজ করলে দেখে ছেলেটা ত্রিনার বাবার সাথে তার বিছানায় বসে খেলছে। বাড়ির সকল মেয়েরা খেতে বসেছে। ত্রিনার রুমে এলে দেখা যায় কেউ নেই। রাহিকে গেস্ট রুমে। রৌনকের নজর যায় পড়ার টেবিলের দিকে। সে সেদিকে এগিয়ে যায়। পুরো টেবিল ভর্তি মেডিকেলের বই। টেবিলের ওপর একটা ফটো ফ্রেম রাখা। রৌনক সেটা তুলে নেয়। ফটোতে ছোট 2 বাচ্চা মেয়ে। তাদের পেছনে তৈয়বুদ্দিন আর শবনম বেগম। তৈয়বুদ্দিনের কোলে কয়েক মাসের একটা ছেলে বাচ্চা। বড় মেয়েটা তিন্নি, বুঝতে অসুবিধা হয় না। পাশেই পুচকো মেয়েটা গোল ফ্রক পরনে দাঁড়িয়ে, যার ছোট্ট ছোট্ট চুল, সেগুলো ঝুটি করা, চোখে সে কালো রঙের সানগ্লাস পরা। পুচকো ত্রিনাকে দেখে রৌনকের হাসি পায়।
মুচকি হাসে সে। ঠিক তখনই পেছন থেকে পায়ের শব্দ শোনা যায়। টিনা রুমে ঢুকতেই রৌনক ফটো ফ্রেমটা হাতে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ছবির পুচকো মেয়েটার চোখে মুখে এমন একরকম নিষ্পাপ চাহনি যা বড় হয়ে গিয়েও পুরোটা হারায়নি। ফ্রেমটা টেবিলে আগের জায়গাতেই রেখে দেয় সে। ঠিক তখনই পেছন থেকে পায়ের শব্দ শোনা যায়। টিনা রুমে ঢুকেই থমকে দাঁড়ায়। রৌনককে নিজের পড়ার টেবিলের সামনে দেখে কিঞ্চিত অবাক হয়। রৌনক ঘুরে তাকায়, চোখে সেই চেনা স্থিরতা। দরজা বন্ধ করে ত্রিনা এগিয়ে আসে। আপনি বিশ্রাম করবেন না? নিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিনা কিছু বলার ভাষা খুঁজে পায় না। সে এগিয়ে এসে পড়ার টেবিলের চেয়ারটা একটু সরিয়ে রাখে, বইগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখে। আপনি বইগুলো দেখছিলেন? নিজেই প্রশ্নটা করে ফেলে। রৌনক হালকা মাথা নাড়ায়। হ্যাঁ, আমার মনে হয় মেডিকেল লাইফ কঠিন। শুরুতে কঠিন লাগে, তবে অভ্যাস হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা নেমে আসে। জানালা দিয়ে দুপুরের আলো এসে মেঝেতে পড়ছে। রৌনক সেই আলোর দিকে তাকিয়ে বলে, আমাদের বাড়িতে তোমার পড়াশোনার সমস্যা হবে না? ত্রিনা অবাক হয়ে তাকায়। কেন হবে? রৌনক তার দিকে পুরোপুরি ফিরে তাকায়। পরিবেশ বদলালে অনেক সময় মন বসে না। নতুন মানুষ, নতুন ঘর, সব মিলিয়ে ত্রিনা এক মুহূর্ত চুপ করে থাকে। পরপর ধীরে বলে, আমি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখেছি। রৌনক তার চোখের দিকে তাকিয়ে থাকে। সেই চোখে ক্রমল দৃষ্টি। তবুও যদি কখনো সমস্যা মনে হয় আমাকে জানাবে। ত্রিনা একটু অবাক হয়ে চোখ তুলে তাকায়। এমন প্রস্তাব সে আশা করেনি। আপনি কেন ভাবছেন এতটা? প্রশ্নটা বেরিয়ে আসে অজান্তেই। রৌনক কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলে, কারণ ওটা এখন তোমার বাড়িও। হুট করে বিয়েটা হলেও তুমি আমার স্ত্রী। তোমার সকল সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমার। কথাটা স্বাভাবিকভাবে বলা হলেও ত্রিনার ভেতরে কোথাও একটা কেঁপে ওঠে। সে চোখ নামিয়ে নেয়। ঠিক তখনই বাইরে থেকে নাবিলার গলা ভেসে আসে। এই ত্রিনা, তোরা কি রুমে মিটিং করছিস নাকি? দরজা খোল, ছাদে যাব। ত্রিনা অপ্রস্তুত হয়ে দরজার দিকে তাকায়। বলে, ওর স্বভাব এমন দুষ্টিমি করা, কিছু মনে করবেন না। ঠোঁটে হালকা হাসি টেনে রৌনক জবাব দেয়, না, মনে করিনি কিছু। ত্রিনা দরজা খুলে এগিয়ে যায়। দরজা খোলার ঠিক আগে রৌনক শান্ত গলায় বলে ওঠে, চিন্তা করো না, সব ধীরে ধীরে সহজ হয়ে যাবে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখো তৃণলতা। দরজার হাতলে হাত রেখে টিনা থমকে যায়। ঘাড় ঘুরিয়ে তাকালে লোকটার শান্ত হাসি দেখতে পায়। লোকটার হাসিটা অদ্ভুতভাবে তার বুকের ভিতর কোথাও গেঁথে থাকে। দরজা খুলে ত্রিনা বেরিয়ে যায়। বিকেলবেলা ছাদে সকলে বসে আড্ডা দিচ্ছে। রিশান তমালের সাথে খেলছে। রৌনক চেয়ারে বসে ছেলেকে দেখছে। পাশে ত্রিনা বসা। মাহি, নাবিলা তানিয়ার সাথে লুডো খেলছে। নাবিলা প্রথমে জিতে যায়। বাকি তিনজনের খেলা চলমান। এর মাঝে টিনা নাবিলাকে বলে, দেখে আয় মায়ের চা বানানো হয়েছে কিনা। নাবিলা বিরক্তির সুরে বলে, তানিয়াকে পাঠানা। না, তুই যাবি। তানিয়া খেলছে দেখছিস না? দূর, ভাল লাগে না। নাবিলা উঠে যায়। জিতেও শান্তি নেই। লিফট দিয়ে দোতলায় আসে। রান্নাঘরে উকি দিয়ে দেখে শবনম বেগম একা সেখানে। ফুপু, হয়েছে তোমার? এই তো হয়েছে। আমি সব রেডি করতে করতে একটা কাজ করতো। কি কাজ? রাহি গেস্ট রুমে ঘুমাচ্ছে, ওকে ডেকে দে। সবাই ছাদে আর ছেলেটা একা ঘুমাচ্ছে। নাবিলা বলতে নেয়, পারবো না। পরক্ষণে গতকালকের ঘটনা আর ছবির কথা মনে পড়ে। এটাই সুযোগ ছবিখানা ডিলিট করার। যাচ্ছি বলে গেস্ট রুমের দিকে এগোয় সে। পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলে দেখতে পায় রাহি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ফোনটা তার বুকের সাথে এক হাত দিয়ে চেপে ধরা। নাবিলা ভাবে এই তো সুযোগ কার্য সিদ্ধি করার। পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে দাঁড়ায় নাবিলা। মোবাইলটা রাহির বুকের উপর এমনভাবে রাখা যেন এটা তার জীবন, তাই কড়া পাহারা দিচ্ছে। নাবিলা ফিস করে বলে, আহাম্মক। ঘুমের মধ্যেও ফোন আঁকড়ে রেখেছে। আস্তে করে ফোনটা টান দিতেই রাহির কপাল কুঁচকে যায়। নাবিলা থমকে যায়, নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। কিচ্ছু হয় না। সে আবার সাহস পায়, এবার একটু জোরে টান দেয়। ঠিক তখনই রাহির পাশ ফিরে ঘুমের ঘুরে বিড়বিড় করে বলে ওঠে, মাহি, আমার চার্জারটা নিস না। নাবিলা ঝট করে হাত গুটিয়ে নিয়ে নিচে বসে পড়ে। এরপর ধীরে ধীরে মাথা তুলে তাকায়। রাহির চোখ বন্ধ। সে চোখে কুণ্ডুলি পাকিয়ে তাকিয়ে থাকে। এরপর উঠে দাঁড়ায়। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর মনে মনে বলে, এখন না করলে আর কোনোদিন হবে না। এটাই মোক্ষম সুযোগ। আবার এগোয়। ফোনটা কোনো মতে হাতে আসতেই বিজয়ের হাসি মুখে ফুটে ওঠে। কিন্তু ঘটে যায় আরেক কাণ্ড। তার কোনোই গিয়ে লাগে বেডসাইড টেবিলে রাখা পানির গ্লাসে। গ্লাস উল্টে গিয়ে কিছুটা পড়ে পানি সরাসরি রাহির গায়ে। রাহি ঝাঁকুনি দিয়ে উঠে বসে। এই কে কে? এর মাঝে হাতের ফোনটা ছিটকে পড়ে যায় বিছানায়। নাবিলা ভয়ে নিজের মুখ দুই হাত দিয়ে চেপে ধরে। রাহি আধো ঘুম আধো জাগা চোখে তাকিয়ে দেখে নাবিলা তার সামনে দাঁড়িয়ে। মুখে এমন এক্সপ্রেশন যেন ধরা পড়ার চোর। তার বুঝতে বাকি নেই কিছু একটা ঘটেছে।
আপনি এখানে কি করছেন? নাবিলার সঙ্গে সঙ্গে মাথায় যা আসে বলে ফেলে। আমি আপনার ঘুম ভাঙাতে এসেছি। ফুপু ডাকছে আপনাকে। রাহি ভ্রু কুঁচকে তাকায়। সে আরও যোগ করে, ছাদে সবাই আড্ডা দিচ্ছে, আপনি একা একা তাই ডাকতে বলেছে। নাবিলার হাবভাব দেখে রাহি বুঝে নেয় কিছু একটা গন্ডগোল রয়েছে। সে এদিক ওদিক তাকাতেই খাটের এক কোণায় ফোনটা দেখতে পায়। খপ করে ফোনটা তুলে নেয়। নাবিল ধরা পড়ার পূর্বেই পালাতে চায়। আপনি তো উঠে গেছেন, আমি গেলাম। সে পা বাড়াতে নিলেই রাহি তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে পথ আটকায়। ঢোক গিলে নাবিলা এক পা পিছিয়ে বলে, কি সমস্যা? রাহি কথার পুনরাবৃত্তি করে বলে, আপনি না বলবেন কি সমস্যা? এটা নিতে এসেছিলেন? ফোনটা দেখিয়ে বলে। নাবিলা সাথে সাথে বলে, মোটেও না। আমাকে কি ছ্যাঁচড়া চোর মনে হয় নাকি? হুম, আপনি একটা আস্ত চুন্নি। ঘুমন্ত মানুষের সুযোগ নিয়ে ফোন চুরি করতে চাইছিলেন। প্রতিবারীদের স্বরে নাবিলা বলে, এক্সকিউজ মি, আপনি আমাকে এভাবে অপবাদ দিতে পারেন না। শত হলেও আমার একটা রেপুটেশন আছে। ভ্রু উঁচিয়ে রাহি বলে, আচ্ছা, তার রেপুটেশনটা কি চুরির জন্য? ইউ। আঙুল উঁচিয়ে নাবিলা কিছু বলতে নেয়। এর মাঝে শবনম বেগমের গলা পায়। তাকে ডাকছে। আপনাকে আমি পরে দেখে নেব। কথাটা বলে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রাহি বিড়বিড় করে, চুন্নি কোথাকার। রুম থেকে বেরিয়ে নাবিলা দরজার দিকে তাকিয়ে বলে, আহাম্মক একটা। ছবিটা ডিলিট করে তারপরে রে এক উচিত শিক্ষা দেব। না দিতে পারলে আমার নামও নাবিলা না। নাবিলা, কই গেলি? এই তো আসছি। রান্নাঘরের দিকে পা বাড়ায়। রাতের বেলায় এক দফা হই হুল্লোড় চড়ে। মাহি আর রাহিকে আজকে যেতে দেওয়া হয়নি। অবশ্য তারাও আজ ফিরতে চাইছে না। নাবিল তানিয়াও থেকে গেছে। ঘর ভর্তি মানুষ থাকায় পুরো ফ্ল্যাট কেমন গম গম করছে। সকলে মিলে কয়েক দফায় লুডো খেলে। রাহি মাঝে এসে উনো খেলার আসর বসায়। রিশান এই খেলায় পারদর্শী। সে ট্রিনার হয়ে খেলছে। রৌনক আর তৈয়বুদ্দিন সোফায় বসা। দুজন নিজেদের সন্তানকে দেখে চলেছে। তৈয়বুদ্দিন হঠাৎ জিজ্ঞেস করেন, তার রৌনক, ডিউটিতে কবে ফিরছ? রৌনক তাকিয়ে জবাব দেয়, এই তো 17 তারিখে। তৈয়বুদ্দিন কিছু একটা ভাবলেন। এরপর বলেন, বর্ডারে তো জীবনযাপন বেশ কষ্টের। তা তুমি পোস্টিংয়ের বিষয়ে বলনি? আসলে আমি নিজে থেকেই বর্ডারে থাকতে চেয়েছি। পরিবার ছেড়ে কিভাবে থাকছ? তাছাড়া তোমার চঞ্চল ছেলেটা তো বাবাকে ছাড়া বড় হচ্ছে। তুমি তোর শৈশব মিস করে ফেলছ। এক পলক ছেলের দিকে তাকিয়ে চুপ থাকে। তৈয়বুদ্দিন এর মাঝে বলেন, টিনার যখন 2 মাস বয়স তখন আমার কুষ্টিয়াতে পোস্টিং হয়েছিল। বউ বাচ্চা ফেলে কিছুতেই যেতে চাচ্ছিলাম না। 6 মাস সেখানে থাকার পর দরখাস্তের উপর দরখাস্ত দিয়ে তারপর আবার নিজের পরিবারের কাছে ফেরত আসি। আমার জীবনের বহু সময় পরিবারের সাথে কাটিয়েছি, কিন্তু সেই 6 মাস আর আমি ফেরত পাইনি। তৈয়বুদ্দিন তার কাঁধে হাত রেখে বলেন, আশা করি আমার কথাটা বুঝতে পেরেছ। রনক তার দিকে তাকায়, জবাবে কিছু বলে না। কি বুঝেছে একমাত্র সেই জানে। বেশ রাত করে সকলে খেতে বসে। রাতের খাবার শেষে বাড়িটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে। নাবিলা মাহি একত্রে তিন্নির কক্ষে ঘুমাবে। তানিয়া ঘুমাবে টিনার নানির সাথে। রাহি ঘুমাচ্ছে গেস্ট রুমে। শবনম বেগম সব গুছিয়ে রেখে একে একে লাইট বন্ধ করেন। রিশান ঘুমিয়ে গেছে অনেকক্ষণ। রাহি আর তমালের সাথে খেলতে খেলতে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমায় সে। রৌনক তাকে কোলে করে রুমে এনেছে। সাবধানে ছেলে বিছানায় শোয়ায় সে। ছেলের হাত পা ঠিক করে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। বারান্দা থেকে তৃণা বলে, বাতি নিভিয়ে শুয়ে পড়ুন। সুইচ চাপ দিয়ে বাতি নিভে যায়। তৃণা বারান্দায় মেঝেতে বসে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে। তুমি ঘুমাবে না? রৌনকের প্রশ্নে চোখ তুলে তাকায়। চাঁদের আলোতে লোকটাকে কেমন মায়াবী লাগছে। পরে শুভ, আপনি শুয়ে পড়ুন। বারান্দার দরজা চাপিয়ে রৌনক এসে তার পাশে বসে। তৃণা খানিকটা অবাক হয় বটে। একই বসলেন কেন? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। কেন? আমি তোমার পাশে বসলে তোমার ভালো লাগবে না? উঠে যাব? তৃণা সাথে সাথে বলে, আমি এমনটা বলিনি তো। আপনি বসুন। এই তো এক্ষুনি বললে শুতে। বলছি কারণ আপনি জলদি ঘুমিয়ে সকাল সকাল ঘুম থেকে ওঠেন তাই। রৌনক তার চোখের দিকে তাকিয়ে বলে, একটা রাত একটু দেরিতে ঘুমালে কিছু হবে না। তৃণা তাকাতেই দুজনের দৃষ্টি মিলিত হয়। একে অপরের দিকে তাকিয়ে কতক্ষণ তাকিয়েছিল তা অজানা। তবে মুহূর্তটা ভেঙে একটা মশার কারণে। মশাটা দুজনের মাঝে এসে বেসুরা গলায় গান গাইতে শুরু করে। রৌনক 2 হাত তুলে মশাটাকে মারার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। তৃণা ফিচলে হাসে। রৌনক অপমান বোধ করে। সামান্য একটা মশাকে সে মারতে পারছে না। থাক, মশাটা চলে গেছে। মশাটা মস্করা করে পালালো, তাই তো মজা নিচ্ছ। রৌনকের কথা শুনে তৃণা ভ্রু কুঁচকে বলে, মোটেও না। লোকটা চুপ থাকে। কয়েক মুহূর্ত কেটে যায়। আকাশের দিকে তাকায়। তৃণাও তার অদৃশ্য অনুসরণ করে বলে, চাঁদটা সুন্দর না? সুন্দর। এক মুহূর্ত পর রৌনক বলে, তোমার সাথে কিছু কথা ছিল। তৃণা তাকায়। কিভাবে বলবো বুঝতে পারছি না। বলুন, শুনছি।
সব মিলিয়ে 7 দিনের ছুটিতে এসেছিলাম। আজকের রাত কাটলে আর 4 দিন ছুটি থাকবে, তার মধ্যে 3 দিন ছুটি কাটাবো। এর পরের দিন ফেরত গিয়ে নেক্সট ডেতে সকালবেলা ডিউটিতে জয়েন করতে হবে। কথাগুলো বলে রৌনক তার দিকে তাকায়। টিনা কিছু না বলে চোখ নামিয়ে ফেলে। তার নীরবতা বলে দিচ্ছে অনেক কিছু। আমাকে ক্ষমা করে দিও তৃণলতা, আমি তোমার পাশে থাকতে পারছি না। টিনা কিছুক্ষণ চুপ থাকে। জবাব না পেয়ে রৌনকের ভেতরে অস্বস্তি হয়। কিছু তো বলো। মৃদু স্বরে জবাব দেয়, আপনি যদি কথা দেন সহি সালামত আমাদের কাছে ফিরবেন, তাহলে আর আমার খারাপ লাগবে না। রৌনক হালকা নিঃশ্বাস ফেলে। চাঁদের আলোতে তার চোখে কিছুটা ক্লান্তি, কিছুটা দুশ্চিন্তা ফুটে ওঠে। আমি ঠিক থাকবো, চিন্তা করো না। তুমি শুধু ঈশানকে আগলে রেখো, ওকে ভালোবাসো। আর আপনাকে? প্রশ্নটা করে টিনা নিজেও থমকে যায়। এমন প্রশ্ন তার মুখ দিয়ে বেরোবে ভাবেনি সে। রৌনক তাকাতেই টিনা খানিকটা বিচলিত হয়ে নিজের শাড়ির আঁচল হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরে। লোকটা কি বলবে এবার ভাবতেই তার সারা শরীর ঘেমে ওঠে। আমায় ভালোবাসা যায় না তৃণলতা, আমি ভালোবাসা পাওয়ার যোগ্য নেই। টিনার বিচলিত নয়নে বিস্ময় ভরে ওঠে।